দীর্ঘ ৮ বছর পরে ছোট বোনের বিয়ে উপলক্ষে লন্ডন থেকে দেশে ফিরছে আব্রাহাম খান তুর্য। ৮ বছর আগে বাবা মায়ের করা ভুলের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল খান বাড়ির কিছু সদস্যদের। তুর্য বারবার নিষেধ করার পরেও তুর্যের বাবা আহাত খান, ছোট বোন তন্নি এবং তুর্যর ছোটবেলার বন্ধু ও তন্নির হবু স্বামী ডক্টর নীরব এহসান তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছে। তুর্যকে বেরিয়ে আসতে দেখেই আহাত খান এগিয়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। এত বছর পর ছেলেকে দেখে আবেগের ভার সইতে না পেরে কান্না করে দিয়েছেন সে এবং তার স্ত্রী আতিয়া বেগম বিবাহিত জীবনের প্রথম 12টি বছর নিঃসন্তান ছিলেন। তারপর তাদের ঘরে পুত্র সন্তান জন্ম নেয় এবং তারও 8 বছর পরে জন্ম হয় একমাত্র কন্যা তন্নির। তাই ছেলে তার বড্ড আদরের, একমাত্র ছেলে বলে কথা। বাবার ভাইয়ের এমন মুহূর্ত দেখে তন্নিও কান্না করে ফেলেছে। তুর্য বোনের চোখে পানি মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পাগলি, কান্না করছিস কেন? তারপর নীরব ও তুর্য লাগেজগুলো গাড়িতে উঠিয়ে বাড়ির পথে রওনা হলো। গাড়ি চলছে আপন গতিতে, আর তুর্য ভাবছে অতীতের কথা। কি হয়েছিল 8 বছর আগে? 9 বছর আগে তুর্যের বয়স তখন 19 বছর। সে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। তখন তুর্যর বাবা তাকে ফোন করে জানায় গাড়ি অ্যাক্সিডেন্টে তুর্যের মামা মিলন হোসেনের মৃত্যু হয়েছে। মামার মৃত্যুর খবর শুনে সাথে সাথেই তুর্য ফিরে আসে। তার মামার লাশ দাফনের পর সে এবং তার বাবা বাড়ি ফিরলেও তার মা থেকে যায় ভাইয়ের ছোট্ট মেয়েটাকে সামলানোর জন্য। তুর্যের মামা মিলন হোসেনের একমাত্র মেয়ে মায়া। যেমন নাম ঠিক তেমনই মায়া ভরা তার মুখটা। মায়া ভরা ওই চোখে এক দৃষ্টিতে তাকিয়েছিল আতিয়া বেগমের দিকে। মায়াকে জন্ম দিতে গিয়ে তার মা মিলি পাড়ি জমিয়েছিল পরপারে, আর এখন মাত্র 9 বছর বয়সে বাবাও তাকে ছেড়ে চলে গেল। বাবার লাশ থেকে মেয়েটা যেন পাথরে রূপান্তরিত হয়ে গেছে। মায়ার দেখাশোনা করার মতন কেউ না থাকায় 3 দিন পর আতিয়া বেগম মায়াকে নিজের সাথে নিয়ে আসে। তারপর থেকে মায়া তাদের সাথেই থাকতে শুরু করে। এভাবেই চলে যায় 1 বছর। মায়ার প্রতি তুর্যের ব্যবহারও খুব স্বাভাবিক। তুর্য তন্নির সাথে তেমন ব্যবহার করে, মায়ের সাথেও ঠিক একই ব্যবহার করে। এই 1 বছরের মধ্যে যতবারই তুর্যর 2 ফুপি ওদের বাড়িতে এসেছে, ততবারই মায়াকে আশ্রিতা বলে কটাক্ষ করেছে। তাদের ভাষ্যমতে মায়া একটা অপয়া মেয়ে, যে নিজের বাবা মাকে খেয়ে এখন তাদের ভাইয়ের ঘাড়ে এসে পড়েছে। মায়া এগুলো শুনে কষ্ট পেলেও মায়ার কিছু করার নেই। সে যাবেই বা কোথায়? তার তো যাওয়ার কোনো জায়গা নেই। মায়ার বাবা মা পালিয়ে বিয়ে করেছিল, সেই কারণে মায়ার নানা বাড়ির কেউ তাদের সাথে সম্পর্ক রাখেনি। প্রতিবারের মতন এবারেও তুর্যর বড় ফুপু কল্পনা খান আতিয়া বেগমকে বলেছিল, কি দরকার ওরকম একটা অপয়া মেয়েকে বাড়িতে রাখার? এতিমখানায় দিয়ে দিলেই তো হয়। আতিয়া বেগম অশ্রুসিক্ত চোখে কল্পনা খানের দিকে তাকায়, তারপর বলে, আমার মহরুম ছোট ভাইটার শেষ চিহ্ন হিসাবে ও আমার কাছে আছে। আমি সারা জীবন ওকে নিজের কাছে আগলে রাখবো। তোমার একটা জোয়ান ছেলে আছে, ওই মেয়েটাও বড় হচ্ছে। দেখো, পরের মেয়ে ভালো করতে গিয়ে নিজের ছেলে যেন বদনাম না হয়। কল্পনা খান এক নিঃশ্বাসে কথাগুলো বললেন। আতিয়া বেগম সব শুনে চুপ করে রইলেন। রাত তখন 10টা। মায়া ও তন্নি একটু আগেই ঘুমিয়েছে। আরাফ খান এই মাত্র ফিরল অফিস থেকে। রুমে এসে আতিয়া বেগমকে না পেয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। তখনই দেখলো আতিয়া বেগম ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। আতিয়া বেগমকে দেখে বোঝা যাচ্ছিল বাইরের আকাশের মতন তার মনের আকাশেও মেঘ জমেছে। আরাফ খান কি হয়েছে জিজ্ঞেস করা মাত্রই আতিয়া বেগম সব খুলে বললেন স্বামীর কাছে। সব শুনে আরাফ খান বলেন, মানুষের কাজই হলো অন্যের সমালোচনা করা, ওসব কথা তুমি গায়ে মেখো না। আতিয়া বেগম সাথে সাথে বলে উঠলেন, আমি চাই না আমার এতিম মেয়েটাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলুক। মানুষের মুখ বন্ধ করা কি আদেও সম্ভব আতিয়া? আরাফ খান কথাটি জিজ্ঞেস করতেই আতিয়া বেগম বললেন, অবশ্যই সম্ভব।
তুর্যের সাথে মায়ার বিয়ে দিয়ে দিলে কেউ আর মায়াকে আশ্রিতা বলতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো আতিয়া? মায়ার বয়স মাত্র 10 বছর, তুমি এখন এই ধরনের কথা কিভাবে বলতে পারলে? আর তুর্য, তোমার মনে হয় তুর্য এটা মানবে? তুমি যদি বলতে মায়া বড় হলে তুর্যের সাথে ওর বিয়ে দেবে, তাহলে আমি আপত্তি করতাম না। এখানে তুমি ভুল কি দেখলে? আমি তো এখন ওদের সংসার করতে বলছি না, আমি শুধু চাইছি মায়াকে একটা পরিচয় দিতে। মায়া যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, কেউ যেন ওকে আশ্রিতা বলে কটাক্ষ না করে, সেই ব্যবস্থাটুকু করতে চাইছি। আর তুমি তুর্যের কথা ভাবছো তো? তুর্যকে রাজি করানোর দায়িত্ব আমার। আতিয়া বেগমের কথা শুনে আরাফ খান একটু নরম হলেন। আরাফ খানকে নরম হতে দেখে আতিয়া বেগম চলে গেলেন ছেলের কাছে। তুর্যের কাছে গিয়ে আতিয়া বেগম নিজের মাথা ছুঁয়ে ছেলের থেকে কথা আদায় করিয়ে নিলেন যে আজ আতিয়া বেগম তুর্যের কাছে যা চাইবে তুর্যকে তাই দিতে হবে। তারপর আতিয়া বেগম তুর্যকে মায়া আর তুর্যের বিয়ের কথা বলাতে তুর্য যেন আকাশ থেকে পড়ল। সেই সাথে রাগও হচ্ছিল মায়ের উপর। তার মা কি এরকম একটা কথা বলতে পারল? বিয়েতে তুর্য রাজি না হওয়ায় আতিয়া বেগম মনে করিয়ে দিলেন কিছুক্ষণ আগে মায়ের মাথা ছুঁয়ে তুর্যের কথা দেওয়ার বিষয়টি। তখন আর কিছুই করার ছিল না তুর্যর। সে শুধু তার মাকে বলল, মা, কাজটা তুমি ঠিক করলে না। তোমার এই একটা ভুলের জন্য সারা জীবন তোমাদের সকলকে পস্তাতে হবে। আতিয়া বেগম সময় নষ্ট না করে পরদিন সকালেই কাজী ডেকে তুর্য এবং মায়ার বিয়ে দিয়ে দেয়। বেচারি মায়া তার সাথে কি হচ্ছে তা বুঝে ওঠার আগেই সে বিয়ে নামক এক পবিত্র বন্ধনে বাধা পড়ে যায়। বিয়ের 1 মাসের মধ্যেই তুর্য তার সমস্ত কাগজপত্র তৈরি করে পাড়ি জমায় লন্ডনে। কিন্তু ওই 1 মাস তুর্য মায়াকে একদমই সহ্য করতে পারত না। মায়া যখনই তুর্যের সামনে যেত তখনই তুর্য অকারণেই মায়ার ওপর চেঁচামেচি করত। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মায়াকে চড় থাপ্পড়ও লাগিয়ে দিত। মায়া তুর্যকে অনেক ভয় পেতে শুরু করলো। ছোট্ট মায়াও বুঝতে পারে না তার তুর্য ভাইয়া হঠাৎ এভাবে বদলে গেল কেন। মায়া ভাবত কেন এত অপ্রিয় সে। বিদেশে যাওয়ার পর প্রথম 2 বছর তুর্য তার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ না করলেও মায়ের হার্টের অপারেশনের কথা শুনে বাবা মা এবং ছোট বোনের সাথে ফোনে যোগাযোগ শুরু করে। পরিবারের সকলের সাথে কথা বলেও গত 8 বছরে কখনো মায়ার খোঁজ নেওয়া হয়নি। এবার দেশে ফেরার পিছনে একটি বড় কারণ হলো মায়াকে ডিভোর্স দেওয়া। কিছুদিন আগে আতিয়া বেগম নিজেই তুর্যকে ফোন করে বলেছে, তুন্নির বিয়েতে তুমি দেশে এসো, তুমি দেশে ফিরে মায়াকে দেখো। তারপরেও যদি তোমার মনে হয় তুমি মায়ার সাথে থাকতে পারবে না, তাহলে আমি নিজে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। তুর্য নিজেও চায় বিয়ে নামক এই বন্দি দশা থেকে মুক্ত হতে, তাই তো সব কাজ ফেলে দেশে ফিরছে সে। বর্তমান তুর্য খান বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতেই একটা মেয়ে এসে সদর দরজা খুলে দিল। তারপর আবার রান্নাঘরের দিকে চলে গেল। তুর্য ভাবছে, কে এই মেয়ে? এটাই কি মায়া? তার এই ভাবনার মাঝেই আতিয়া বেগম এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। এসেই ছেলেকে বুকে জড়িয়ে কান্না জুড়ে দিলেন। কত বছর পরে ছেলেকে কাছে পেয়েছে। তুর্য মায়ের কান্না থামিয়ে মায়ের সঙ্গে অল্প কিছু বাক্য বিনিময় করে চলে গেল দোতলায় তার ঘরের দিকে। আতিয়া বেগম চেয়ে থাকিয়ে ছেলের চলে যাওয়ার দিকে। গত 8টি বছরে তার ছেলেটার অনেক পরিবর্তন হয়েছে। 8 বছর আগে সেই হ্যাংলা পাতলা গড়নের যুবক এখন বলিষ্ঠ দেহের অধিকারী হয়ে গেছে। দেখতে আরও সুদর্শন হয়েছে। সন্ধ্যা 7টা, পুরো 4 ঘন্টা পর নিচে নামলো তুর্য। রুমে গিয়ে গোসল করে একটু ঘুমিয়েছিল সে। তুর্য নিচে আসতেই পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসে যায়। নীরব চলে গেছে অনেক আগে, হসপিটালে তার একটা অপারেশন ছিল তাই। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আরাফ খান। তুর্য এবং তন্নি আর আতিয়া বেগম তাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। তুর্য অনেকবার আতিয়া বেগমকে তার সাথে বসে খাবার খেতে বলেও আতিয়া বেগম তুর্যের কথা শুনল না। ছেলের পাশে দাঁড়িয়ে একটু পরপরই সে ছেলের পাতে এটা ওটা তুলে দিচ্ছে। একটু পরপর রান্নাঘর থেকে এটা ওটা নিয়ে আসছিল দুপুরে দেখা সেই মেয়েটি। তুর্য একবার তাকালো মেয়েটির দিকে। মেয়েটাকে ভালো করে দেখার পর তুর্য খানিকটা অবাক হলো। ছোটবেলা থেকে মায়া ছিল নজর করা সৌন্দর্যের অধিকারী, কিন্তু এখন তার একই হাল হয়েছে। চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালো দাগ, পরনে নর্মাল একটা সুতির 3 পিস। সে কখনোই এই মেয়েটার সাথে সংসার করবে না।
এসব ভাবতে ভাবতে তুর্য আবারও খাওয়ার দিকে মনোযোগ দিল। খাবার খাওয়া শেষে রুমে গিয়ে তুর্য নিজের ল্যাপটপে কাজ করতে শুরু করলো। লন্ডনে তার নিজস্ব 2টো কোম্পানি আছে। তুর্যর অবর্তমানে কোম্পানির সকল কাজের দেখাশোনা করার দায়িত্ব এসে পড়েছে তার অ্যাসিস্ট্যান্ট প্লাস বন্ধু ইমনের কাঁধে। ইমন কোম্পানির বিভিন্ন ফাইল ইমেলের মাধ্যমে তুর্যর কাছে পাঠাচ্ছে। এদিকে তুর্য ল্যাপটপের সামনে বসে সেগুলো চেক করছে। 5 বছর আগে তুর্য তার বাবার থেকে 700 কোটি টাকা নিয়ে একটি কোম্পানি খুলেছিল। তুর্যের অক্লান্ত পরিশ্রমের ফলে কোম্পানির লাভের পরিমাণ বিপুল হারে বাড়তে থাকে। তারপর তুর্য ধীরে ধীরে নিজের ব্যবসার বিকাশ ঘটায় আমেরিকা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, দুবাই ও কানাডায়। তুর্যর পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে সে 4200 কোটি টাকার মালিক। রাত 11টা। কাজ করতে করতে তুর্যর কফির প্রয়োজন হয়। এত রাতে কাউকে বিরক্ত করতে চাইল না তুর্য, তাই তুর্য নিজেই রওনা হলো কিচেনের দিকে। উদ্দেশ্য 1 কাপ কফি। ড্রয়িং রুমে পৌঁছাতেই তুর্য দেখতে পেল এক কেশবতী কন্যা ফ্রিজের সামনে বাচ্চাদের মতন মেঝেতে বসে রসমালাই খাচ্ছে। উল্টো দিকে ঘুরে বসার কারণে মেয়েটির মুখ এখনো দেখতে পায়নি তুর্য। মেয়েটি এখনো তুর্যের উপস্থিতি টের পায়নি। সে আপন মনে এক হাতে ফোন টিপছে আর অন্য হাত দিয়ে চামচের সাহায্যে রসমালাই নিজের মুখে পুড়ে নিচ্ছে। পরনে তার হাঁটু পর্যন্ত লম্বা গেঞ্জি আর প্লাজো। মেয়েটা বসে থাকার সুবাদে তার লম্বা বিনুনিটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তখনই হঠাৎ তুর্য গম্ভীরতা ধরে রেখে জিজ্ঞেস করলো, কে ওখানে? তুর্যের কণ্ঠ শুনে মেয়েটি আস্তে আস্তে ঘুরে তাকালো তার দিকে। তুর্যের হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়িয়ে দেওয়ার জন্য মেয়েটার মায়াবী চোখের একটা চাহনি যেন যথেষ্ট ছিল। মেয়েটিকে দেখার পর তুর্য যেন কয়েক মুহূর্ত নিঃশ্বাস নিতেই ভুলে গেল। এদিকে মেয়েটি তুর্যকে তার দিকে এক নজরে তাকিয়ে থাকতে দেখে রসমালাইয়ের বাটিটা ফ্রিজে তুলে রেখে দৌড়ে সিঁড়ির কাছে চলে গেল। তারপর এক নজর পিছনে তাকিয়ে তাড়াতাড়ি দোতলার একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তুর্যের কেন যেন মনে হলো মেয়েটা তাকে দেখে ভয় পাচ্ছিল। তুর্য এতক্ষণ যেন মেয়েটার রূপে মন্ত্রমুগ্ধ হয়েছিল। তুর্য এবার কিচেনে গিয়ে 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসলো। তারপর যেতে শুরু করলো নিজের রুমের দিকে। তুর্য কফি নিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইল মেয়েটার রুমের দরজার দিকে। তারপর আবার চলে গেল নিজ গন্তব্যে। রুমে গিয়ে তুর্য ল্যাপটপে কাজ করতে নিল, কিন্তু কোনোভাবেই সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না। বারবার শুধু ওই মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে উঠছে। মাথার মধ্যে ওই মেয়েটার কথাই ঘুরপাক খাচ্ছে। তুর্য ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দেয়। তারপর নিজের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপাল চুলকায় আর বিড়বিড় করে বলতে থাকে, কে এই মেয়ে যার রূপ আব্রাহাম খান তুর্যের মনে ঝড় তুলতে সক্ষম? একটু পরে তুর্য আবারও ভাবলো হয়তো তন্নির বিয়ে উপলক্ষে ওর কোনো বান্ধবী কিছুদিন আগেই চলে এসেছে। সকালে নাস্তা করার জন্য টেবিলে বসে আছে সবাই, নেই শুধু তুর্য। কিছুক্ষণের মধ্যেই তুর্যকেও দেখা গেল ফোন হাতে সিঁড়ি দিয়ে নেমে আসতে। তুর্য ফোনে একটা কিছু করছিল। ফোনের দিকে তাকিয়ে থেকেই একটা চেয়ার টেনে বসে পড়ল নাস্তা করতে। ফোন থেকে মুখ তুলতেই দেখতে পেল টেবিলের অপর পাশে তার সামনেই বসে আছে রাতের দেখা সেই মেয়েটি। তুর্য মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর খাওয়া শুরু করে। মেয়েটার পরনে ক্রিম কালার একটা ড্রেস, মাথায় ওড়না দেওয়া আছে। জামার রংটা যেন গায়ের রঙের সাথে মিশে একাকার হয়ে গেছে। মেয়েটার এই সৌন্দর্য তুর্যের হৃদয়ে যেন তীরের মতন বিচ্ছে। তুর্য মনে মনে ঠিক করে রেখেছে মায়াকে ডিভোর্স দেওয়ার পরে তার মাকে বলবে ছেলেকে কাছে রাখতে চাইলে ছেলের বউ হিসাবে এই মেয়েটিকে এনে দাও। খাবার টেবিলে পুরোটা সময় মেয়েটা মাথা নিচু করে রাখলো। তারপর খাওয়া শেষ হতেই উঠে চলে গেল। মেয়েটা চলে যেতেই তুর্য আতিয়া বেগমকে প্রশ্ন করে, আম্মু এই মেয়েটি কে? তুর্যের প্রশ্ন শুনে আতিয়া বেগম তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। তুই চিনতে পারিসনি ওকে? না, ও তোর বউ মায়া। মায়ের মুখে এই কথা শুনে তুর্য ভয়ঙ্কর রকমের বিষম খেলো। আরাফ খান তাড়াতাড়ি ছেলের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। আতিয়া বেগম এগিয়ে এসে ছেলের পিঠে হাত বুলিয়ে দিল। কিছুটা স্বাভাবিক হওয়ার পর তুর্য আবারও তার মাকে জিজ্ঞেস করলো, এটা মায়া হলে কালকে যাকে দেখলাম ওটাকে? আরে ওটা তো তোর রহিমা খালার মেয়ে রাবেয়া। তোর রহিমা খালা 3 দিন যাবৎ অসুস্থতার কারণে আসতে পারছে না।
মায়া এবার এইচএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। এখন তো ওদের ভর্তির পরীক্ষা চলছে। কাল মায়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিতে গিয়েছিল। তন্নি তোকে আনতে গিয়েছিল। আমি এতগুলো কাজ একা হাতে কিভাবে করি বল? তাই ফোন করে রহিমা আবাকে বলেছিলাম ওকে পাঠিয়ে দিতে। তুর্য আর কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে আসলো। এখন তার নিজের ওপরে খুব রাগ হচ্ছে। কেন এতদিনে একবারও তার বউটার কোনো ছবি দেখতে চায়নি সে? তুর্য বিড়বিড় করে বলতে থাকে, ঘরে আগুন সুন্দরী বউ রেখে এত বছর বিদেশে পড়েছিলাম। দেশে থাকলে এতদিনে 2-1টা বাচ্চার বাপ হয়ে যেতাম। বিড়বিড় করতে করতেই তুর্য পা বাড়ায় মায়ার রুমের দিকে। তুর্য রুমের পাশের রুমটাই মায়ার। মায়ার রুমে দরজায় দুবার টোকা দেওয়ার পরই মায়া এসে দরজা খুলে দেয়। তুর্য মায়ার দিকে তাকাতেই থমকে যায়। মায়ার চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ কান্না করেছে। মায়াও এই সময় তুর্যকে এখানে আশা করেনি। মায়া ভেবেছিল তার তন্নি আপু অথবা মামনি এসেছে। তুর্যকে এখানে দেখে মায়া একটু ভড়কে যায়। মায়ার এখন কি করা উচিত তা বুঝতে না পেরে মায়া হুট করে দরজাটা বন্ধ করে ফেলে। মায়াকে দরজা খোলা দেখে তুর্য খানিকটা এগিয়ে এসে দাঁড়িয়েছিল, যার ফলস্বরূপ মায়া যখন দরজাটা লাগিয়ে দিল তখন তুর্যের কপালে দরজার বাড়ি লাগে। শক্ত কাঠের দরজার সাথে বাড়ি লাগার ফলে তার কপাল খানিকটা কেটে যায়, সাথে অনেকটা ফুলেও যায়। তুর্য ভাবতে পারেনি মায়া এরকম কিছু করবে। সে তো এসেছিল মায়ার সাথে কিছু কথা বলতে, কিন্তু তার হলো কই? তার আগেই তো মায়া তুর্যকে আঘাত করে বসলো। অপরদিকে মায়া এই সময় হঠাৎ করে তুর্যকে তার রুমে আসতে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। মায়া ভেবেছে তুর্য হয়তো এত বছরের সব রাগ মায়ার ওপর ঝাড়তে এসেছে। মায়া ভাবছে তুর্য হয়তো ছোটবেলার মতন তাকে আবারও আঘাত করবে, না হলে তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলবে। মায়ার যে যাওয়ার কোনো জায়গা নেই, এই বাড়ি থেকে বেরিয়ে সে কোথায় যাবে, কার কাছে আশ্রয় নেবে? এসব ভাবতে ভাবতেই মায়া আবারও দরজাটা একটু ফাঁক করলো, তুর্য চলে গেছে কিনা তা দেখার জন্য। তুর্য তখনও দরজার বাইরেই দাঁড়িয়েছিল। মায়াকে ধীরে ধীরে দরজা খুলতে দেখে সে নিজের মধ্যে গাম্ভীর্য ধরে রেখে বলে উঠল, এই মেয়ে, কি হয়েছে? কি সমস্যা তোমার? মায়া তুর্যের বিপরীতে কিছু বলতে যাবে তখনই মায়ার চোখ গেল তুর্যের কপালের দিকে। প্রথম যখন তুর্য মায়ার রুমের সামনে এসেছিল তখন কপালের এই কাটা দাগটা ছিল না। মায়া বুঝতে পারে সে নিজের অজান্তেই কি করে বসে আছে। নিজের কর্মকাণ্ডের জন্য মায়া লজ্জিত হয়ে বলে, আমি দুঃখিত, আমি দেখতে পাইনি, আমি ইচ্ছে করে আঘাত করিনি আপনাকে। তখনই সেখানে উপস্থিত হয় তন্নি। সে সেই মায়াকে বকা দিতে শুরু করে, কি রে মায়া, তোকে না আমি বলেছিলাম আজ আমরা শপিং করতে যাব? 3 দিন পর বিয়ে, আমার অর্ধেক কেনাকাটি এখনো বাদ রয়েছে, আর নিজের জন্য তো কিছুই কিনিসনি এখনো। আমার একটা মাত্র ছোট বোন তুই, আমার বিয়েতে তোর এভাবে থাকাটা মানায়? চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। চল আমি সাথে করে নিয়ে যাব তোদের, তুর্য বলল। তুর্যের কথা শুনে তন্নি খুব খুশি হলেও খুশি হতে পারল না মায়া। কিছুক্ষণ পর তৈরি হয়ে নিচে নেমে এলো মায়া। পরনে তার নীল রঙের একটা সুন্দর 3 পিস, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তুর্য যেন চোখ ফেরাতেই পারছে না মায়ার দিক থেকে। তখনই আতিয়া বেগম খেয়াল করলেন তুর্যর কপালের কাটা দাগটা। তিনি ছেলের কাছে এসে উতলা হয়ে বলেন, কি রে বাবা, কি হয়েছে তোর কপালে? সকালে তো ভালো ছিলই, এইটুকু সময়ের মধ্যে কার সাথে মারপিট করলি? কই, তোকে তো আমি বাইরে যেতেও দেখলাম না। আরে আম্মু, বাড়িতে গুন্ডা থাকতে মার খাওয়ার জন্য বাইরে যাওয়ার কি দরকার? তুর্যের কথা শুনে মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। বাড়িতে আবার গুন্ডা কোথায় পেলি রে তুই? কি বলছিস কি এসব? আমি তোর কথার আগাগোড়া কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে অত কিছু বুঝতে হবে না, তুমি তোমার রুমে গিয়ে একটু রেস্ট নাও। এর মধ্যে তন্নি এসে তুর্যের কপালের কাটা জায়গাটা একটু মেডিসিন লাগিয়ে দিল। তারপর 3 জন মিলে চলে গেল গাড়ির কাছে। গাড়ির কাছে গিয়ে তুর্য গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। তন্নি ও মায়া উঠে বসলো পিছনের সিটগুলোতে। তখন তুর্য রাগী গলায় বলে উঠল, আমাকে দেখে কি তোদের ড্রাইভার মনে হয়? আমি গাড়ি ড্রাইভ করবো আর তোরা পিছনে বসে থাকবি? চাকর পেয়েছিস আমাকে? আপু, গিয়ে সামনে বসো, মায়া বলল। আরে তুই কি পাগল হয়েছিস? তোর নীরব ভাইয়া একটু পরপর কল করছে, আমি কি আমার ভাইয়ের পাশে বসে আমার হবু বরের সাথে ফোনে প্রেমালাপ করবো নাকি? তার চেয়ে বরং তুই যা, তার চেয়ে বরং যাবন তুই গিয়ে বসে পড়। অসম্ভব, আমি পারবো না তোমার ভাইয়ের পাশে বসতে। তোমার ভাই করছিস কেন? আমার ভাই কি তোর কিছুই হয় না?
তন্নির কথা শুনে মায়া চুপ করে রইল, কারণ বুঝতে শেখার পরে আশেপাশের লোকেরা যখন তুর্যের দেশে না ফেরা নিয়ে মায়াকে কটু কথা শুনিয়েছে, তখন সেই কষ্টে রাতের পর রাত কান্না করতে করতে নির্ঘুম কাটিয়েছে মায়া। আর সেই রাতগুলোর সাক্ষী হয়ে মায়ার পাশে ছিল তন্নি। এখন বেশি কথা বাড়ালে হয়তো সেই সব কিছুই তুর্যর সামনে বলে দেবে তন্নি। তন্নি মেয়েটা এমনই, ওর পেটে কোনো কথা থাকে না। মায়া চাইছে না তুর্যের প্রতি মায়ার দুর্বলতার সম্পর্কে তুর্য কিছু জানতে পারুক, তাই সে চুপচাপ গিয়ে বসে পড়ল তুর্যের পাশের সিটে। তারপর সবাই রওনা হলো শপিং মলের উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো বিশাল এক শপিং মলের সামনে। তুর্য, মায়া এবং তন্নিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং এরিয়ায় নিয়ে গেল। তন্নি মায়াকে সাথে করে এগিয়ে গেল বড় একটি শাড়ির দোকানের দিকে। অল্প সময়ের মধ্যে তন্নির অনেকগুলো শাড়ি পছন্দ হয়ে গেল। তার মধ্যে 3টে শাড়ি আতিয়া বেগমের জন্য, 5টা শাড়ি নিজের জন্য, 2টো তার হবু শাশুড়ির জন্য এবং 1টা শাড়ি মায়ার জন্য নিল। তন্নি মায়ার জন্য আরও কিছু শাড়ি পছন্দ করেছিল, কিন্তু মায়া সেগুলো নিতে দেয়নি, কারণ মায়া কখনো শাড়ি পরেনি। শাড়ির প্রতি মায়ার আগ্রহ খুবই কম। তন্নি খুব বেশি জোর করছিল বলে মায়া গায়ে হলুদের দিন পরার জন্য একটা শাড়ি নিল। তখনই নীরব তন্নিকে ফোন দেওয়ায় তন্নি উঠে একটু দূরে চলে গেল। যাওয়ার সময় মায়াকে বলে গেল নিজের জন্য কিছু ড্রেস দেখতে। তবুও চুপচাপ বসে থাকতে দেখা গেল মায়াকে। মায়া বুঝে উঠতে পারছে না যে সে বিয়েতে কি পরবে। তখনই মায়ার চোখ গেল আকাশি রঙের সুন্দর একটা শাড়ির দিকে। মায়া মন্ত্রমুগ্ধ হয়ে এগিয়ে গেল শাড়িটির দিকে। এতক্ষণে তুর্যও চলে এসেছে ওদের কাছে। তুর্য মায়ার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। মায়া আলতো হাতে ছুঁয়ে দেখলো শাড়িটা। তখনই দোকানের একজন মহিলা কর্মচারী মায়াকে বলে, আপু, আপনি ওদিকে শাড়িগুলো ট্রাই করুন, এই শাড়িটা আপনার জন্য না। ওই পাশে সবকটা শাড়ি 8 থেকে 10,000-এর মধ্যে আছে, আর আপনার হাতের এটা আমাদের টপ কালেকশনের মধ্যে একটা। 10% ডিসকাউন্টের পরেও এটার দাম 85,000 টাকা। মায়া অপমান বোধ করলো। কান্নায় মায়ার চোখ ঝাপসা এলো। এই মহিলাটি কিছু কথা বলতে যাবে, তখনই তুর্য হুঙ্কার ছেড়ে বলে ওঠে, এই শপের ম্যানেজার কোথায়? তাড়াতাড়ি ম্যানেজারকে ডাকুন, আমি কথা বলতে চাই তার সাথে। হঠাৎ ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনে তন্নিও দৌড়ে চলে এলো তাদের কাছে। তখনই পাশের অফিস রুম থেকে একটা লোক বেরিয়ে এলো তুর্যের কাছে। লোকটা এসেই তাড়াহুড়ো করে বলতে শুরু করে, স্যার, আমি এই শপের ম্যানেজার। কি সমস্যা হয়েছে স্যার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তুর্য তখন বলে ওঠে, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই শপের ওনার শফিকুল শেখ। ইয়েস স্যার, এক্ষুনি ওনাকে ফোন করুন। ফোন করে ওনাকে এখানে আসতে বলুন। সাথে এটাও বলুন আব্রাহাম খান তুর্য তার জন্য অপেক্ষা করছে। শফিকুল শেখকে আব্রাহাম খান তুর্যের নাম বলায় 20 মিনিটের মধ্যে চলে এলেন তিনি। এর মাঝে তন্নি ও মায়া অনেকবার বোঝানোর চেষ্টা করেছে তুর্যকে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শফিকুল শেখ তুর্যকে দেখে ভয় পাচ্ছিল। তুর্যের ক্ষমতা সম্পর্কে শফিকুল শেখ আগে থেকেই অবগত। শফিকুল শেখের আসার পরপরই তুর্য তাকে সঙ্গে করে অফিস রুমে চলে গেল। মায়া এবং তন্নিও অফিস রুমের ভিতরে ঢুকে পড়ল। তুর্য এবং শফিকুল শেখের কথাবার্তায় বোঝা গেল মায়ার অপমানের বদলা নিতে তুর্য দ্বিগুণ টাকা দিয়ে পুরো শপটা কিনে নিচ্ছে। শফিকুল শেখও দ্বিমত পোষণ করল না, কারণ সে এই শপের পিছনে যত টাকা ইনভেস্ট করেছে তার দ্বিগুণ টাকা দিয়ে তুর্য এই শপটা কিনবে। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো উকিল। 1 ঘন্টার মধ্যে সমস্ত কাগজপত্র এনে রেজিস্ট্রি করে ফেলা হলো। মায়া এবং তন্নি পুরোটা সময়ই নীরব থাকলো, কারণ তারা জানে যে তুর্যর ইগোতে আঘাত লাগলে তুর্য তার শেষ দেখে ছাড়ে। অন্যদিকে মায়াকে অপমান করা সেই মহিলা কর্মচারী এসব দেখে রীতিমতো কাঁপতে শুরু করেছে। তখনই তুর্য মহিলাটির সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনি ঠিকই বলেছেন, আমার বউ এই সামান্য একটা শাড়িটা ডিজার্ভ করে না, সে তো পুরো শাড়ির দোকানটা ডিজার্ভ করে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। না না, আপনি ভুল করেননি। আপনি যেটা করেছেন সেটাকে বলা হয় অপরাধ। ভুলের ক্ষমা হয়, কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না। কাল থেকে যেন এখানে আপনার ছায়াটাও আমি না দেখতে পাই। মহিলাটিকে কথাগুলো বলে মায়ার পছন্দ করা শাড়িটি তুর্য একটি ব্যাগে ভরে নিল। তারপর মায়ার হাত ধরে রওনা হলো জুয়েলারি শপের দিকে। তাদের পিছু পিছু তন্নিও যেতে থাকে সেখানে। মায়ার কানে এখনো বাজছে তুর্যের বলা আমার বউ কথাটি।
জুয়েলারি শপে গিয়ে তন্নি নিজের মতন করে কিছু ডায়মন্ডের জুয়েলারি পছন্দ করে এবং মায়ার জন্য তুর্য নিজে দুটো ডায়মন্ডের নেকলেস পছন্দ করে কিনে নিয়ে জুয়েলারি ব্যাগটা মায়ার হাতে দিয়ে দেয়। তারপর আরও কিছু কেনাকাটা করে তিনজন মিলে একটা রেস্টুরেন্টে যায়। খাওয়া দাওয়া শেষে আবার বাড়ির পথে রওনা হয়। খানবাড়ির গেট পেরিয়ে এসে গাড়ি থামতেই মায়াকে রেখেই তন্নি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে যায় বাড়ির দিকে। এদিকে মায়া যখন গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখনই তুর্য গাড়ির ডোর লক করে ফেলল। তুর্যের এরকম কাজ দেখে মায়া তুর্যের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? কই, আমার তো কোনো সমস্যা নেই। বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো। তুর্যের কথা শুনে মায়ার লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো, তবুও নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন। মায়ার কথা শুনে তুর্য লেগে গেল এবং তৎক্ষণাৎ বলে উঠল, ভাইয়া ভাইয়া করছিস কাকে? তোর কোনো যোগ্যতা নেই আমার বোন হওয়ার। তুর্যের এরকম কড়া কথা শুনে মায়া খুব কষ্ট পায়, কান্নায় তার চোখ ঝাপসা হয়েছিল। কিন্তু তখনই তুর্য আবারও বলতে শুরু করে, আমার বোন হওয়ার যোগ্যতা তোর না থাকলেও আমার বউ হওয়ার সম্পূর্ণ যোগ্যতা আছে তোর। তুই নিজের যোগ্যতাকে কাজে লাগাতে পারিস। সত্যি বলছি, আমি কিচ্ছু মনে করব না। বলেই তুর্য বাড়ির ভিতর চলে গেল, কিন্তু মায়া একইভাবে বসে রইল গাড়িতে। মায়া যেন স্তব্ধ হয়ে গেল তুর্যের কথাগুলো শুনে। মায়া ভাবতেও পারেনি যে তুর্য তাকে এমন বলবে। মায়া তো ভেবেছিল যে তুর্য দেশে ফিরেই আগে তাকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু মায়ার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে তুর্য যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। কিছু মুহূর্ত পরেই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর প্রবেশ করলো মায়া। বাড়ির ভিতর প্রবেশ করতেই দেখতে পেল তুর্য ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তুর্যর চোখে চোখ পড়তেই মায়া চোখ নামিয়ে নিল। দ্বিতীয়বার আর তুর্যের দিকে তাকালো না পর্যন্ত। মায়া সোজা চলে গেল নিজের রুমের দিকে। নিজের রুমে গিয়ে হাতের শপিং ব্যাগগুলো বিছানার ওপর রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মায়া এখন লম্বা একটা শাওয়ার নেওয়ার প্রয়োজন বোধ করছে। পুরো আধা ঘন্টা শাওয়ার নেওয়ার পর বের হলো ওয়াশরুম থেকে। তারপর ভালো করে চুল মুছে ব্যালকনিতে গিয়ে টাওয়েল মেলে দিয়ে আসলো। তারপর সোজা গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো চিরুনি করতে করতে ভাবলো, এটা কি তার সেই তুর্য ভাই ছোটবেলায় যে কিনা বিনা কারণে মায়ের ওপর চেঁচামেচি করত, ছোট্ট ছোট বিষয় নিয়ে তাকে আঘাত করে বসতো, যে কিনা মায়াকে বিয়ে করতে জোর করায় প্রথম 2 বছর বাবা মা কারোর সাথে যোগাযোগ পর্যন্ত করেনি। পুরো 8টা বছর পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ফেলে লন্ডনে পড়েছিল। এত ভাবনার পরও মায়া কোনোভাবেই তুর্যকে বিশ্বাস করে উঠতে পারছে না। 8 বছর পরে দেশে ফিরে তুর্যের এই পরিবর্তন মায়ার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছে। মায়ার মন বলছে তুর্য প্রতিশোধ নেওয়ার জন্য মায়ার সাথে প্রেমের অভিনয় করে তারপর তাকে ছুঁড়ে ফেলে দেবে। রাতের খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল। তুর্যের সামনে চেয়ারটাতে বসে খাবার খাচ্ছে মায়া। তুর্য দুবার নিজের পা দিয়ে মায়ার পায়ে খোঁচা মারল। তা দেখে মায়া নিজের পা দুটো গুটিয়ে নিল। আতিয়া বেগম বিকেলে তন্নির মুখ থেকে শাড়ির দোকানের সব ঘটনা শুনেছে, তাই আতিয়া বেগম ছেলেকে বলে উঠলেন, তুর্য, শুনলাম নাকি তুমি আজকে একটা শাড়ির দোকান কিনে নিয়েছো? জি আম্মু। কেন? তুর্য তন্নির দিকে তাকিয়ে বলল, দোকানটা কিনেছি এটা বলেছিস, কেন কিনেছিস সেটা বলিসনি? বলেছিলাম তো, আম্মু হয়তো ভুলে গেছে। প্রশ্নটা আমি তোমাকে করেছি তুর্য। তুর্য চোখ দিয়ে মায়ার দিকে ইশারা করে বলল, ওই দোকানের একজন মহিলা কর্মচারী ওকে অপমান করছিল, তাই বলে পুরো দোকানটা কিনে নিতে হবে? তাহলে কি করতাম বলো আম্মু? মহিলাটা আমার ইগো হার্ট করেছে, আর তুমি তো জানোই আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো আমার ইগো। মহিলাটা তোমাকে তো কিছু বলেনি, তাহলে তোমার ইগো হার্ট হলো কেন? আম্মু তুমি কি বলতে চাইছো? মায়াকে কেউ অপমান করলে সেটা আমার অপমান না? মায়াকে কেউ অপমান করলে সেটা কেন তোমার গায়ে লাগবে? মায়া তোমার কে হয়? তুমি জানো না মায়া আমার কে? না, তুমিই বলো। মায়া আমার মামাতো বউ। ছেলের মুখে এমন কথা শুনে আতিয়া বেগম কপাল কুঁচকে বললেন, এ আবার কেমন কথা? মায়াও তো হাঁ করে তাকিয়ে আছে তুর্যের মুখের দিকে। আরাফ খান তুর্যের মুখে এই ধরনের কথা শুনে বলে উঠলেন, নাইস জোক। এটা জোক নয়। তাহলে এটা কি? এটা আমার আর মায়ার সম্পর্কের নাম। আম্মুর মতন আমিও এটাই ভাবছিলাম, মায়া আর আমার সম্পর্কটা আসলে কি। কেন ওকে কেউ কিছু বললে আমার এত গায়ে লাগে? তখনই আমার মাথায় এলো এটা। তুর্যের এরকম উদ্ভট কথা শুনে মায়ার রেগে উঠে গেল খাবার টেবিল থেকে। মায়ার নিজের রুমে চলে যাওয়ার পরে আতিয়া বেগম তুর্যকে বলল,
কাল দেশে আসতে আসতে আজই তোর মায়ার ওপর এত দরদ উঠলে উঠছে কেন? তুই মায়াকে আজ সকালেই দেখেছিস মাত্র, একটা দিনও এখনো পার হয়নি। তুই কি কোনোভাবে মায়ার থেকে অথবা আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছিস? দেখ, মায়ার আপন বলতে আমরা ছাড়া কেউ নেই। আমি আর তোর বাবা, আমরা এই দুটো মানুষ মায়ার তন্নিকে কখনো আলাদা চোখে দেখিনি। বাবারে, আমাদের ভুলের শাস্তি তুই মায়াকে দিস না। মা, তোমরা কি আমাকে অমানুষ ভাবো? না রে বাবা, তা কেন হবে? কিন্তু বাবা মা মরা মেয়েটাকে নিয়ে আমাদের খুব ভয় হয়। আচ্ছা মা, এটা জানতে চাইছো তো যে আমি মায়াকে নিয়ে এত অল্প সময়ের মধ্যে এতখানি প্রসেসিভ কি করে হয়ে গেলাম? তাহলে শোনো, কাল রাতে আমি কফির জন্য নিচে নেমেছিলাম, তখনই আমি মায়াকে দেখেছি। তখনও আমি জানতাম না যে ওটাই মায়া, কিন্তু প্রথম দেখাতেই আমি মায়ার প্রেমে পড়ে গিয়েছিলাম। কফি নিয়ে রুমে যাওয়ার পরপরই তন্নি গিয়েছিল আমার রুমে। তন্নি মূলত আমার রুমে গিয়েছিল গত 8 বছরে আমার জন্য আত্মীয় স্বজনদের কাছ থেকে মায়াকে কিভাবে কটু কথা শুনতে হয়েছে, আর ফুপুরা যখন এই বাড়িতে এসেছে তখন মায়াকে একলা পেলেই মায়ের ওপর কেমন অত্যাচার করেছে, এই সব কিছু জানিয়ে মায়ার সঙ্গে সংসার করার জন্য আমাকে অনুরোধ করতে। আমি ওকে বলেছিলাম, দেখ, মায়ার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তখনও রহিমা খালার মেয়েকেই মায়া মনে করেছিলাম। আমার একটা মেয়েকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। তখন তন্নি আমাকে সেই মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করলে আমি ওকে বলে দিই যে পাশের রুমে থাকা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমি ওকে জিজ্ঞেস করি আমার পাশের রুমে যে মেয়েটা থাকছে সে কে, কিন্তু ও আমাকে কিছুই বলে না, রুম থেকে বেরিয়ে আসে। তারপর সকালে নাস্তার টেবিলে যখন আমি জানতে পারি অন্য কারণ নয়, আমি প্রথম দেখায় আমার বউয়ের প্রেমেই হাবুডুবু খাচ্ছি, তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি আজ থেকে মায়াকে আমি এক চুল পরিমাণ কষ্টও পেতে দেব না। আমি নিজের সমস্তটা দিয়ে আগলে রাখবো ওকে। তুর্যের কথা শুনে আতিয়া বেগমের বুক থেকে যেন বড় একটা পাথর সরে গেল। তখনই আরাফ খান বলে ওঠে, সবকিছু যখন ঠিকঠাক হয়ে গেল তাহলে তন্নির বিয়ের দিনই মায়া আর তুর্যর সামাজিকভাবে একটা বিয়ের অনুষ্ঠান করা যাক। আচ্ছা বাবা, ওপরবেলা তো তোমাকে অর্থ সম্পদের কোনো কমতি দেয়নি, তাহলে তুমি একটু কিপটা কেন? এখানে তুই কিপটা মেয়ের কি পেলি? এই যে তুমি এক খরচে ছেলে মেয়ে দুজনের বিয়ে দিতে ছাড়ছো, এটা কি কিপটামি না? তাহলে তুই কি চাস? বাবা, আমি একটু সময় চাই। আমি শুধু মায়াকে বোঝানোর কয়েকটা দিন সময় নেব। ও তোমাদেরকে অনেক ভালোবাসে, তাই তোমরা যদি ওকে বলো আমার সাথে সংসার করতে, তাহলে ও চুপচাপ আমার সাথে সংসার করার চেষ্টা করবে, আমার সাথে সবটা মানিয়ে নিতে চাইবে। কিন্তু আমি চাই ও মন থেকে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করুক। তুমি যেটা ভালো মনে করবে সেটাই হবে। তারপর সবাই যে যার রুমের দিকে চলে গেল, কিন্তু তুর্যকে ঘুরঘুর করতে দেখা গেল মায়ার রুমের সামনে দিয়ে। ঘণ্টাখানেক পরে মায়া দরজা খুলে নিচে গেল পানি আনতে। সেই ফাঁকে তুর্য এসে ঢুকে পড়ল মায়ার রুমে। মায়া রুমে এসে দরজা বন্ধ করে গায়ে জড়ানো ওড়নাটা পাশের একটা চেয়ারের ওপর রাখলো। তারপর বিছানার দিকে ঘুরতেই দেখতে পেল তুর্য তার বিছানায় শুয়ে আছে। মায়া তুর্যকে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? তোমার সাথে একটু দরকার ছিল, তাই এলাম। কি দরকার? ভাবছিলাম তোমার সাথে কাল যেটা করা হয়নি আজ সেটা করব। ছি ছি, এসব কি বলছেন আপনি? মামনি, বাবা। তুর্যের কথা শুনে মায়া চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেছিল, কিন্তু তখনই তুর্য মায়ার মুখ চেপে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে নেয় আর বলতে থাকে, এরকম ছি মার্কা কথা চিন্তা ভাবনা নিয়ে রাত্রেবেলায় ঘুমাও কিভাবে? আমি ওটার কথা বলিনি। আমি তোমায় বলতে চেয়েছি কাল আমাদের গল্প করা হয়নি, তাই আজ সারা রাত আমরা দুজন গল্প করব। আপনার সাথে করার মতন আমার কোনো গল্প নেই। বের হন আপনি আমার এই রুম থেকে। এতটা কাছাকাছি থাকার ফলে মায়ার মনে অস্থিরতার সৃষ্টি হয়েছে। মায়ার ঠোঁট দুটো তরতর করে কাঁপছে। ঠিক তখনই তুর্য মায়ার ঠোঁট জোড়া। চলবে গল্প অপ্রিয় সেই তুমি, লেখিকা প্রিয়া আফরোজ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।